সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই শীতের এই ছুটি কাটাচ্ছ। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে। তো আজকে বেসিক্যালি হচ্ছে কি আমি একটা এক্সট্রা একটা ক্লাস নিতে চাচ্ছি তোমাদের রেগুলার ক্লাসের বাইরে। এই মুহূর্তে যেহেতু আমাদের রেগুলার ক্লাস বন্ধ আছে, তো ভাবলাম এই সুযোগই হচ্ছে কিছু অতিরিক্ত জিনিস যেটা আমরা হয়তো আমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাসের মধ্যে হয়তো অত আলোচনা করার সুযোগ আমাদের থাকবে না, কিন্তু প্রয়োজনীয় সেই দিক বিবেচনা করে হচ্ছে যে আমি আজকে একটি টপিকের উপরে এই ক্লাসটি তৈরি করছি, যেন ভ্যাকেশনের পরে তোমরা যখন আবারও ক্লাসে ব্যাক করবে তখন পরবর্তী পড়াগুলো পড়তে জন্য তোমাদের সুবিধা হয়। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব, এবং এটা অলরেডি এর আগে তোমাদেরকে আমি বলেছি। হ্যাঁ, আমি ক্যালকুলাস নিয়ে কিছু আলোচনা করব তোমাদের সাথে। যেহেতু তোমরা যে চ্যাপ্টারটা এখন পড়ছো ভেক্টর, এই ভেক্টর চ্যাপ্টারের যে শেষের যে টপিকটা ভেক্টর ক্যালকুলাস এন্ড অপারেটর, হ্যাঁ, তো সেই অংশটুকু বোঝার জন্য তোমাদের ক্যালকুলাসের ব্যাপারে একটা মোটামুটি ধারণা থাকাটা প্রয়োজন। তো প্রথমে একটা জিনিস বলে নিচ্ছি যে ক্যালকুলাস মূলত এটা গণিতেই বেশি আলোচনা করা হয়, ম্যাথমেটিক্স। ইনফ্যাক্ট তোমাদের ইন্টারমিডিয়েট কোর্সেও একটা বিশাল অংশ জুড়ে ক্যালকুলাসের উপর তোমাদের পড়াশোনা আছে। বাট ক্যালকুলাসের অরিজিন কিন্তু ইন ওয়ান সেন্স মানে ফিজিক্সের সাথে কানেক্টেড, বিকজ ইউ নো ক্যালকুলাস যিনি ডিসকভার করেছেন বা ক্যালকুলাস ব্যাপারে যাকে যে দুজন সায়েন্টিস্টকেই ক্রেডিট দেওয়া হতো, আমাদের একজন ফেমাস সায়েন্টিস্ট হচ্ছেন আমাদের আইজাক নিউটন, এবং আরেকজন সায়েন্টিস্ট ফিলোসফার যে লেবিনিজ। ওকে, সো ক্যালকুলাসের যে আবিষ্কারটা সেটা কিন্তু আসলে ফিজিক্সের উপর বেস করে। কারণ হচ্ছে কি, নিউটন যখন ফিজিক্সকে কিভাবে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা যায়, তোমরা সবাই জানো যে নিউটন এই জন্যই ফেমাস যে ন্যাচারাল লগুলা বা ফিজিক্সের যে বিষয়গুলো সেগুলোকে ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্লেন করা যায় বা উপস্থাপন করা যায়, এই ক্ষেত্রে কিন্তু নিউটনের অবদানটা হচ্ছে যে সবচেয়ে মানে স্মরণীয়। এবং ইউ নো দ্য বাইবেল অফ ফিজিক্স খ্যাত যে বইটা যেটা নিউটন লিখেছেন, এবং ওই বইটাও কিন্তু বেসিক্যালি এই বিষয়টাকে ইন্ডিকেট করেছেন। ইউ নো দ্য নেম অফ দ্য বুক, Philosophia Naturalis Principia Mathematica, Mathematical Principles of Natural Philosophy. তো দ্যাট মিনস হচ্ছে কি ফিজিক্সকে এক্সপ্লেন করার কনটেক্সট থেকেই হচ্ছে কি এই ম্যাথসের এই বিশেষ ব্রাঞ্চটি উদ্ভূত হয়েছে। ক্যালকুলাস ব্যাপারে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে কি ক্যালকুলাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স। গণিতের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাটাকে বলা হয় সেটা হচ্ছে অবশ্যই নাম্বার সিস্টেম এন্ড ক্যালকুলাস। এবং তোমরা পরবর্তীতে যতই হায়ার স্টাডি করবে দেখবে যে কি সব জায়গায় ক্যালকুলাসের ইউজ আছে, সেটা ইকোনমিক্স হোক, সেটা তোমার বিজনেস রিলেটেড কোনো সাবজেক্ট হোক, কিংবা এটা সায়েন্স ফ্যাকাল্টির কোনো সাবজেক্ট হোক, কিংবা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির কোনো সাবজেক্ট হোক, দেখা যায় যে কি ক্যালকুলাসের একটা ওয়াইড রেঞ্জ ইউজ এখানে আছে। সেকেন্ড একটা আমি একটু বেশি বলতে চাচ্ছি, যেহেতু ক্যালকুলাস এটা ম্যাথসের একটা ইলাবোরেট একটা ব্রাঞ্চ, সো বেসিক্যালি এটা ম্যাথমেটিক্সের সাথেই পড়ানো হয়, এবং তোমরাও ম্যাথমেটিক্সে এটা পড়বা। সেই জন্য মানে আমি চাইলে হচ্ছে কি তোমাদেরকে ক্যালকুলাসের ব্যাপারে হচ্ছে কি বিশদ ডিটেলস আইডিয়া এই ছোট পরিসরে আমি তোমাদেরকে দিতে পারবো না, এবং ওটা আমি প্রয়োজনীয় দেখছি না। আমি শুধুমাত্র ততটুকুই কভার করার চেষ্টা করি যতটুকু হচ্ছে কি ফিজিক্স বোঝার জন্য তোমার কাজে লাগবে। আরো নির্দিষ্টভাবে বললে এই ইন্টারমিডিয়েটে তুমি যা ফিজিক্সের যেসব প্রবলেম সলভ করছো সেখানকার কিছু বিষয় ডিসকাস করার জন্য, আলোচনা করার জন্য, ম্যাথমেটিক্স এক্সপ্লেন করার জন্য ক্যালকুলাসের যতটুকু অংশ প্রয়োজন আমরা শুধু ততটুকু অংশ এখানে দেখব। তো আমার এই ছোট লেকচারে হয়তো অনেক কিছু হয়তো কভার নাও হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমরা যদি নিজেরাও যদি একটু উদ্যোগী হয়ে তোমাদের টেক্সট বুক কিংবা ক্যালকুলাসের উপরে এখন অনেক পপুলার বই পাওয়া যায়, জানো যে আমাদের সময় রিসোর্সের অনেক ঘাটতি ছিল, তোমাদের এখন রিসোর্সের অভাব নেই। ইউটিউবে অনেক চমৎকার চমৎকার ভিডিও পাওয়া যায়, আমি হয়তো তোমাদেরকে এরকম কিছু লিঙ্ক দিতে পারি, ঠিক আছে? ওখান থেকে তোমরা কিন্তু খুব চমৎকারভাবে প্র্যাকটিক্যালি এবং এক্সাম্পল সহজে তোমরা
ক্যালকুলাস বুঝতে পারবে। আর তাছাড়া এমনিতেও হচ্ছে ম্যাথসের উপর এখন অনেক বই পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়, খুব অল্প মূল্যেই তোমরা সেগুলো কালেক্ট করে দেখতে পারবে। আচ্ছা, তো আর বেশি কথা না বাড়িয়ে আমি আসলে আমাদের মূল আলোচনায় চলে যেতে চাই। তো আসো আমরা শুরু করি ক্যালকুলাসের ডিসকাশন। বেসিক্স অফ ক্যালকুলাস বা ক্যালকুলাসের কচকচানি। ক্যালকুলাসের কচকচানি এই শব্দটা আসলে ধার করা শব্দ। আমি অনলাইনে ঘাটাঘাটি করতে গিয়ে একটা ম্যাগাজিনে লেখা দেখতে পেলাম, একজন একটা ক্যালকুলাসের উপর একটা খুব চমৎকার মানে মজা করে একটা লেখা লিখেছেন, এবং ওই হেডিং ছিল ভুংবাং ক্যালকুলাস, ক্যালকুলাসের কচকচানি। তোমরা লেখাটা পাইলে পড়ে নিতে পারো, আমি খুঁজে পাচ্ছি না, আমার কাছে ছিল এক সময়, পেলে তোমাদেরকে দিতে পারবো। ঠিক আছে, এই যে ওকে চিনো তোমরা, এই যে হাতে একটা পেন্ডুলাম নিয়ে এই যে ভদ্রলোকটি, হ্যাঁ তোমরা হয়তো ধরতে পেরেছো যারা কমিক্স টমিক্স পড়ো। ওনার নাম হচ্ছে প্রফেসর ক্যালকুলাস। যেমন আমরা যারা টিনটিন, হার্জের টিনটিন কমিক্স পড়েছো, কিংবা টিনটিন মুভি দেখেছো, কিংবা যারা টিনটিনের কার্টুন দেখো, ঠিক আছে, তারা দেখবে যে ওখানে একটা ক্যারেক্টার আছে প্রফেসর ক্যালকুলাস। ওকে, আর এখানে বাম পাশে দুইজন গ্রেট ম্যান এবং অনেক ইতিহাস আছে তাদের। প্রথম জন হচ্ছেন স্যার আইজাক নিউটন। This is Newton and Leibniz. ওকে, দুজনকেই ক্যালকুলাস আবিষ্কার করার ক্রেডিট দেওয়া হয়, যদিও তাদের নিজেদের মধ্যে অনেক ফাইটিং ছিল, এটা নিয়ে ঝগড়া ছিল, এবং এটা ইতিহাসের একটা চমৎকার একটা অধ্যায়, দেখে নিতে পারো। বেসিক্যালি নিউটনও দাবি করেন উনি প্রথম ক্যালকুলাস ডিসকভার করেছেন, লেবিনিজও বলেন যে উনি প্রথম ক্যালকুলাস ডিসকভার করেছেন। সো এই নিয়ে একটা ডিবেট তৈরি হয়েছে। ওই ডিবেটটা সলভ করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়, এবং সেই তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন আবার কে? স্যার আইজাক নিউটন। কারণ নিউটন ছিলেন লন্ডনের রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট, এবং পদাধিকার বলে উনি তদন্ত কমিটির প্রেসিডেন্ট হয়, এবং তদন্তে উনি নিজেই জিতে যান। কাহিনীটা হচ্ছে কি, নিউটনের ভাষ্য মতে বা নিউটন ডায়েরি থেকে ক্যালকুলাস আবিষ্কারের যে সনটা উনি উল্লেখ করেছেন, সেই সনের অ্যাঙ্গেল থেকে উনি লিবিনিজের আগেই ক্যালকুলাস ডিসকভার করেছেন। লিবিনিজের আবিষ্কারের সালটা নিউটন আবিষ্কারের সালে পরে, কিন্তু আবার যখন পাবলিশ করা হয়েছে, অর্থাৎ যখন ফার্স্ট নিউটন তার আইডিয়াটাকে পাবলিশ করেছেন, সেই সালটা আবার হচ্ছে লিবিনিজের সাল পরে। তো ইন ওয়ান সেন্স নিউটন দাবি করতে পারেন উনি প্রথম করেছেন, আর ইন ওয়ান সেন্স লেবিনিজও দাবি করতে পারেন। ঠিক আছে, যেহেতু লেবিনিজটা প্রথম পাবলিশ হয়েছে, এবং আমরাও প্রথম লেবিনিজের কাছ থেকে ক্যালকুলাস সম্পর্কে জানতে পেরেছি। যাক, দুজনেই ক্যালকুলাসের ক্ষেত্রে তাদের অবদান আছে। তো আমাকে সামটাইমস আমার কাছে মনে হয় লেবিনিজের অবদান অনেক কম নয়, বরং একটু বেশি হবে। যাক, এই দুজন সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন থেকে আমরা ক্যালকুলাসটাকে পেয়েছি। There are many other stories regarding this in the history. তোমরা এটা ইতিহাস বই থেকে জেনে নিতে পারবে। তো আমরা যদি আমাদের মূল আলোচনায় চলে আসি, তো ক্যালকুলাসকে বেসিক্যালি হচ্ছে যে কি, ক্যালকুলাসকে দুইটা অ্যাঙ্গেল থেকে আলোচনা করা হয়। প্রথমটা হচ্ছে যে কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তোমাদের সবার সুবিধার্থে আমি লেকচারটা বাংলা এবং ইংরেজি মানে দুভাবে উপস্থাপন করব, যেন সব ভাষার স্টুডেন্ট তোমরা উপকৃত হতে পারো। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে আমরা বাংলা বলা হয় অন্তরীকরণ, বা একটা নাম আছে কি তোমার ব্যবকলন। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন, এটাকে বলা হয় সমাকলন বা যোগজীকরণ। ঠিক আছে, যোগজীকরণ। ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আবার থেকে আমরা দুইটা ভাগে আলোচনা করে হচ্ছে কি ডেফিনিট ইন্টিগ্রাল আর ইনডেফিনিট।
ডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রাল, এগুলা আমরা খুব বিশদ আলোচনা করবো না, আমি যতটুকু পর্যন্ত আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যালকুলাসের ক্লাসিফিকেশন, ঠিক আছে। আবার ক্যালকুলাস যদি ভেক্টর ইউজ করা যায় তখন আমরা ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে। অপারেটর মধ্যে তখন থেকে মানে ডিফারেন্সিয়াল অপারেটর বা এরকম আরো টুকিটাকি আলোচনাগুলোর সাথে রিলেটেড আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন মূল কনসেপ্টটাতে যাব, হোয়াট ইজ ক্যালকুলাস অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং সেইটা বোঝার জন্য আমি প্রথমেই তোমাদেরকে যে জিনিসটা একটু উল্লেখ করতে চেষ্টা করছি গিয়ে ম্যাথমেটিক্যাল রিলেশন, গাণিতিক সম্পর্ক বলতে আমরা কি বুঝি। ম্যাথমেটিক্যাল রিলেশন বা গাণিতিক সম্পর্ক, এবং এটাকে আমরা অনেক সময় ম্যাথমেটিক্যাল সেন্টেন্স বলে থাকি, গাণিতিক বাক্য, ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। এবং খুব সংক্ষেপে যেটাকে আমরা কি বলছি ইকুয়েশন। Equation. What is equation? Equation is a relation between constant and variable. For example, আমি যদি লিখি y is equals to 7x plus 4. এটা একটা রিলেশন, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কোএফিশিয়েন্ট, এদের একটা রিলেশন উইথ সাম অপারেশন, এখানে আমরা অ্যাড করার পর আমরা একটা কি পাচ্ছি, একটা রেজাল্ট পাচ্ছি। এবং এটাকে যদি আমি মানে সংক্ষেপে লিখি, সেটা হচ্ছে y is a function of x। এই কথা মানে কি? কথা মানে হচ্ছে কি এটার রিলেশনটার ধরনটা কিরকম সেটা এখন বোঝানো হচ্ছে। তোমার এখানে x এবং y দেখতে পাচ্ছি, আর দুটো হচ্ছে কি চলক বা ভেরিয়েবল, রাইট। x, y তারা কি চলক বা অনেক বলে ভেরিয়েবল, যারা ভিন্ন ভিন্ন রকম মান নিতে পারে, চলক বা ভেরিয়েবল, রাইট। কনস্ট্যান্ট যে কখনই তার মান পরিবর্তন করে না, আর ভেরিয়েবল বা চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, ঠিক আছে। বা এই পরিবর্তন নেচারটা আবার দুই রকম। যেমন এখানে এক্স এবং ওয়াই দুজনই চলক, কিন্তু দুজনই চলকের চরিত্র কিন্তু একই রকম না। এখানে এক্স কে বলা হয়, এক্সটা হচ্ছে কি তোমার যেমন এখানে ফাংশন অফ এক্স, দ্যাট মিন্স ওয়াই ডিপেন্ডস অন এক্স, দ্যাটস ওয়াই এক্স ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, and y is a dependent variable. Okay, dependent variable. Why? Because x can take value independently. For example, for x equals to 1, y equals to 11. For x equals to 2, y equals to 18. X equals to 3, y equals to 25, and so on. Look here. Here x is taking value independent 1, 2, 3, 4, 5, so on. And you are getting the value of the y depending on the value of the x. That's why y is in dependent variable. And if you plot this thing in a graph, usually graph আমাদের যে x axis টা বা horizontal axis, এটিকে আমরা কাকে এক্সপ্রেস করে থাকি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর y axis এ বেসিক্যালি আমরা দিই কাকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ফর এক্সাম্পল আমি যদি একটা আমাদের ফিজিক্স থেকে এক্সাম্পল, আমি কিন্তু এখানে প্রায় ফিজিক্সে চলে থাকি, ঠিক আছে। আমরা যদি ফিজিক্সের একটা রিলেশন আমরা যদি চিন্তা ভাবনা করি, যে একটা গাড়ি মনে করো, লেট দিস ইজ এ কার, দিস কার ইজ, this is the car moving in this direction. Okay, so let it starts from A and it's going, and let another position of this car is B. Okay, so when the car is moving from A to B, it's changing its position, right? And যেটাকে আমরা কি বলছি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। and এই ডিসপ্লেসমেন্টের সাথে কিন্তু একটা সময়ের পরিবর্তন হচ্ছে। দ্যাট মিন্স কি, ও কোনো একটা টাইমে এখানে ছিল, ও কোনো একটা টাইমে এখানে, কোনো একটা টাইমে এখানে, কোনো একটা, সো টাইম ইজ চেঞ্জিং অ্যান্ড ইটস পজিশন অলসো চেঞ্জিং। এক্ষেত্রে আমরা কোনটাকে ইন্ডিপেন্ডেন্টলি ক্যালকুলেট করি, টাইমকে। আমরা বলি যে সে যখন জিরো টাইম তখন সেই অরিজিনে ছিল, 5 মিনিট পর সে এখানে, 10 মিনিট পরে সে এখানে,
পর্ণইট পড়ছে এখানে, এবং আমরা তখন একটা করি এরকম একটা কার্ভ পাই, ঠিক আছে। এই কার্ভটা আসলে কাকে ইন্ডিকেট করছে, যে দ্য রিলেশন বিটুইন দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য টাইম। সো টাইম ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল and displacement is a dependent variable, এবং টাইম এবং ডিসপ্লেসমেন্টের এই রিলেশন থেকে আমরা কিন্তু একটা কোয়ান্টিটি পাই, সেই কোয়ান্টিটির নাম কি, ভেলোসিটি বা ব্যাক। এসএসসি তোমরা পড়বে, তাই না? The velocity is the result which you obtain from the relation of the independent variable time and the dependent variable s, ঠিক আছে। সো তার মানে হচ্ছে কি, ভেরিয়েবলগুলো এক পাশে থেকে কানেক্টেড, এবং একটা ভেরিয়েবলের চেঞ্জের কারণে আরেকটা ভেরিয়েবলেরও চেঞ্জ হয়, ঠিক আছে। এবং আমরা যদি এখানে যে কোনো মুহূর্তে মনে করো, আমি এটা ধরে নিচ্ছি যে ও ইউনিফর্ম ভেলোসিটি গিয়েছে, সুবিধার্থে, আমাদের কাজের সুবিধার্থে আমরা প্রথমে চিন্তা ভাবনা করছি ও ইউনিফর্ম ভেলোসিটি যাচ্ছে, আমরা নন ইউনিফর্মটা পরে কনসিডার করলাম, যে ও একটা ইউনিফর্ম ভেলোসিটি যাচ্ছে, রাইট। এখন আমি যদি জানতে চাই যে কি তার ভেলোসিটি কত, যদি এখানে দুইটা পয়েন্ট কনসিডার করো, তুমি এখানে এ পয়েন্ট একটা বি পয়েন্ট কনসিডার করো, আমি বলেছি কি এ এবং বি এখানের মধ্যে তার ভেলোসিটি কত, তখন আমরা কি করি, আমরা তখন দেখি যে এর পজিশন কত, ধরো এটা x1, বির পজিশন হচ্ছে কত x2, রাইট। এবং এতে পজিশনের টাইমটা t1 t2, আর t1 টাইমে তার পজিশন, লেট দিস ইজ x1, পজিশন ইজ x2, তা হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য, আমি তুমি বলি যে এখানের মধ্যে দেখো, এখান থেকে এখানে যেতে তার কতটুকু টাইমে চেঞ্জ হচ্ছে ডেল টি, আর এই টাইম থেকে টাইমে যে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কতটুকু, ডেল এক্স বা ডেল এস, যেটা নাম এক্স, ঠিক আছে। তাহলে আমরা যে বলেছি, তাহলে তার ব্যাগ কত, এবং ব্যাগের ডেফিনেশনটা কি, দ্য চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, দ্যাট মিন্স ভি ইকুয়ালস টু ডেল এক্স বাই ডেল টি, রাইট। বুঝতে পারছো তোমরা? তাহলে ডেল এক্স বাই ডেল টি এটা হচ্ছে কি তার ভেলোসিটি, এবং এটাকে এখানে এই জিনিসটাকে আমাদের কাছে কি এক্সপ্রেস করছে, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ এভারেজ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম, ফাইন। আচ্ছা, এবার এই ট্রায়াঙ্গেলটার মধ্যে একটু চিন্তা ভাবনা করে দেখি আমরা, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে it's perpendicular, right? So del x del t, আমি এইটা যে একটা অ্যাঙ্গেল কনসিডার করি, তাহলে আমাকে বলো তো এখন del x বাই del t জিনিসটা কি হয়ে গেল এই ট্রায়াঙ্গেলের জন্য, এই যে স্ট্রেট লাইনটা বা এই যে গ্রাফটা, অর্থাৎ যেটা তার ভেলোসিটিকে এক্সপ্রেস করছে, আমরা কি এই লাইনটার স্লপ বা ঢাল পেয়ে গেলাম না, because you know perpendicular by base, it is base, it is perpendicular, তাহলে আমরা এখান থেকে পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়ালস টু tan থিটা, আমি এটাকে আমরা কি বলছি, স্লপ বা জিওমেট্রিতে পড়ে ঢাল বলা হয়, অর্থাৎ এই লাইনটা কতটুকু ঢালু, ঠিক আছে, অর্থাৎ টাইম এবং ডিসপ্লেসমেন্টের যে গ্রাফ সেটা কতটুকু ঢালু, সেটা থেকে আমরা কার ভ্যালু পাচ্ছি, ভেলোসিটি। সিমিলারলি তোমরা এসএসসি পড়েছো, যদি টাইমের সাথে আমি কাকে ক্যালকুলেট করি, ভেলোসিটি থেকে ক্যালকুলেট করি, তাহলে আমি যে গ্রাফটা পাবো, সেই গ্রাফ থেকে আমরা পাবো অ্যাক্সিলারেশন পাবো, ইকুয়ালস টু ডেল ভি ডেল টি, দ্যাট মিন্স কি acceleration is nothing but the slope tan theta বা m slope, এটা কার স্লপ বা ঢাল অফ ভেলোসিটি টাইম গ্রাফ, ঠিক আছে। আচ্ছা, এই এক্সাম্পল দিয়ে আমি তো তোমাদের কি বোঝাতে চেয়েছি, আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চেয়েছি যে in mathematical relation, every mathematical relation express some phenomenon or something in your nature, আমাদের নেচারের মধ্যে কোনো কিছু একটা হচ্ছে বা কোনো কিছু একটা ঘটতেছে, বা কোনো কিছুর একটা শেপ, ঠিক আছে, কোনো একটা কিছুর চেঞ্জ, কোনো একটা রিয়ালিটি, এটাকে কিন্তু ম্যাথমেটিক্স তার ইকুয়েশনের মধ্যে এক্সপ্রেস করে থাকে। যেমন ধরো কোনো একটা গাড়ি স্পিড নিয়ে যায়, ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, এটা আসলে কি, এটা একটা ম্যাথমেটিক্যাল রিলেশন ইন বিটুইন টাইম এন্ড ডিসপ্লেসমেন্ট। যেমন দেখছো এটা একটা কার কন্টিনিউসলি তার স্পিড চেঞ্জ করতেছে, বাড়াচ্ছে, ঠিক আছে, এলন মাস্কের SpaceX রকেট ইজ উঠতেছে, continuous speed বাড়তেছে, that means কি accelerator হচ্ছে, ঠিক আছে। So acceleration is nothing but a relation between what, the time and the velocity. So এটা একটা খুব কমন মেটার, যেটা আমরা
ফিজিক্সের মধ্যে দেখতে পাই এবং ম্যাথমেটিক্স এক্সপ্লেন করি দ্য রিলেশন বিটুইন দ্য ভ্যারিয়েবলস। এখান থেকে আমি কিন্তু একটা স্লপের আইডিয়া পেলাম। স্লপ মিন্স হচ্ছে যে কি, আর কিছুই না, একটা কোয়ান্টিটি চেঞ্জ এবং আরেকটা কোয়ান্টিটি চেঞ্জের রেশিও, অর্থাৎ কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চেঞ্জের পার্সপেক্টিভ থেকে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জের যে রেটটা, সেটা হচ্ছে আমাদের স্লপ। যেমন ভেলোসিটি টাইম গ্রাফের স্লপ কি? ভেলোসিটি টাইম গ্রাফের স্লপ হচ্ছে কি ডেল এক্স ডেল টি ফর এটা হচ্ছে কি, সরি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। আবার যখন এটা ভেলোসিটি টাইম গ্রাফ, তখন এক্সিলারেশন তুমি পাচ্ছ, এটা ভেলোসিটি ডেল ভি ডেল টি, তুমি পাচ্ছ এক্সিলারেশন। এটাও কিন্তু একটা স্লপ, ঢাল। তাহলে আমরা ঢালের সাথে পরিচিত হলাম। এখন আমি যদি এটাকে যে সিম্বলিক্যালি লিখি যে y ইজ ইকুয়ালস টু ফাংশন অফ x, দ্যাট মিন্স কি x এর একটা পরিবর্তন হয়, y এরও পরিবর্তন হয়। তো আমরা ধরে নিচ্ছি যদি x এর একটা পরিবর্তন x প্লাস ডেল x, তাহলে y এর একটা পরিবর্তন হবে লেট ডেল y। ঠিক আছে, তার টোটাল চেঞ্জটা কত? ঠিক আছে, টোটাল চেঞ্জটা কত? আমরা যদি এটা থেকে মাইনাস করি, টোটাল চেঞ্জ হচ্ছে ডেল y। আমি যদি সেকেন্ড থেকে ফার্স্টটা মাইনাস করি, y equals function of x. If there is a slight change in the x, there will be a change on the y also. But this change of y depends on the x, depends on the change of x. So now if you subtract 1 from 2, you will get the amount of the change. y থেকে y plus del y, কতটুকু চেঞ্জ হলো? del y. So that is function of x plus del x minus function of x. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি টোটাল চেঞ্জ, টোটাল চেঞ্জ, টোটাল চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, তাহলে রেট অফ চেঞ্জ কত হবে? একটা হচ্ছে টোটাল চেঞ্জ, মোট কতটুকু পরিবর্তন হবে। আমি বলছি কি রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু দ্য ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে? ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট? ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই কি বলো? ডেল এক্স। ঠিক আছে, এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, একটু অন্যভাবে একটা আলোচনা করে তারপর আমি আবার ব্যাক করব। একটু মুছে দিই। আচ্ছা, ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তুমি জিসি থেকে আমি বিভিন্ন পথ ট্রাভেল করে 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 একসময় তুমি কি করলাম? শাইন কলেজে গিয়ে পৌঁছালাম, বিএএফএস। এখন পৌঁছতে গিয়ে তুমি ধরো এখান থেকে স্টার্ট করলো T1 টাইমে, এখানে গিয়ে পৌঁছালো T2 টাইমে, এবং এখানে তোমার পজিশন হচ্ছে x1 এবং এখানে মনে করো তোমার পজিশন হচ্ছে x2। তাহলে তোমার ভেলোসিটিতে আমরা হিসাব করব কি হবে? যে টোটাল কতটুকু ডিসটেন্স তুমি ট্রাভেল করেছো, দিস ডেল এক্স, x2 মাইনাস x1 ডেল টি। তো এটি কিন্তু একটা এভারেজ ভেলোসিটি, অর্থাৎ পুরো পথের মধ্যে তুমি এভারেজলি, আমি বলি কি তোমার এভারেজ স্পিড ছিল 80 কিলোমিটার পার আওয়ার, তুমি একটা গাড়ি নিয়ে গিয়েছো, বাট গাড়িটা তো সবসময় 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছিল না। তার মানে কি এটা টাইমটা মোটামুটি চেঞ্জ হয়েছে। আমরা একটা এভারেজ পিকচার পেয়েছি, হ্যাঁ মোটামুটি এইরকম একটা ব্যাগ নিয়ে সে গিয়েছে। ঠিক আছে, বাট কোথাও বেশি হচ্ছে, কোথাও কম হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি বলি যে কি আপনি যদি কোনো একটা পার্টিকুলার মুভমেন্টের এখানে তার ভেলোসিটি কত ছিল, এখানে তার ভেলোসিটি কত ছিল, এখানে তার ভেলোসিটি কত ছিল, ঠিক আছে, আমি যদি এইটা হিসাব করতে চাই, তাহলে আমাকে কিন্তু অবজারভেশনের পিরিয়ডে কমায় নিয়ে আসতে হবে। এখানে ছিল যে কি ধরো 2 ঘন্টা ধরে গাড়িটা চলেছে, কিন্তু তুমি যদি একটা মুহূর্ত জানতে চাও, তাহলে তোমার এই টাইম ডিফারেন্সটা কমায় কি শূন্যের কাছাকাছি নিয়ে আসতে হবে। মানে এটা T1 T2, T2 minus T1 delta equals to T2 minus T1। তুমি যতই একটা পয়েন্ট আসতে চাচ্ছ, ততই কিন্তু তোমার T1 এবং T2 কে কিন্তু ছোট করে আনতে হচ্ছে, রাইট? ছোট। এবং তুমি যতই এই ডিফারেন্সটা ছোট করছো, ততই কিন্তু তুমি কি একটা নির্দিষ্ট পয়েন্টের কাছে চলে যাচ্ছ। এবং তার মানে কি তুমি কোনো একটা মুহূর্ত, কোনো একটা ইনস্ট্যান্ট, তুমি ইনস্ট্যান্ট তুমি ভেলোসিটি মেজার করতে পারছো, যেটাকে আমরা কি বলছি? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মনে করো, বা ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন। এর কথার মানে কি? এভারেজ ভেলোসিটি মিন্স পুরো পথ জুড়ে সে এভারেজে এত গিয়েছে, আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট মোমেন্টের ভেলোসিটি, বা ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন, তাৎক্ষণিক বেগ যেটাকে বলা হয়। তাৎক্ষণিক, আমরা তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে যেটা হচ্ছে,
তুমি যার উপর বেস করে চিন্তাটা করছো, হ্যাঁ 5 ঘন্টা ধরে আমি এটা অবজার্ভ করতেছি আর আমি একটা মুহূর্তের জন্য অবজার্ভ করি, দ্যাট মিন্স কি তোমার এখানে ইন্ডিপেন্ডেন্টটাকে টাইম, রাইট? আমরা যে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিফারেন্স যত কমাই নিয়ে আসতে পারি আমাদের অবজারভেশনটা খুব সূক্ষ্ম হবে। আমরা কোনো একটা অবজারভেশনের সূক্ষ্মতম বা ফাইন একদম নেচারটা যেটা আমরা সেটা জানতে পারবো। এটাকেই ম্যাথমেটিক্সের একটা কনসেপ্ট দিয়ে লেখা হয়, এটা তোমরা ম্যাথমেটিক্স পড়বা লিমিট। লিমিট মিনস আমি এটা কি করতেছি, একটা সার্টেন পয়েন্ট নিয়ে আসছি, লিমিটেশন অ্যাপ্লাই করছি এখানে, এবং লিমিটেশন অ্যাপ্লাই করছি কার উপরে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উপরে, টাইম ডেল টি। এবং এটা কোথায় নিয়ে আসছে ডিফারেন্সটা? জিরোর কাছাকাছি নিয়ে আসতেছে। 5 ঘন্টা ডিফারেন্স, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, হাফ এন আওয়ার, 1 মিনিট, 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 সেকেন্ড, 0.5 সেকেন্ড। দ্যাট মিনস কি আই এম just making the difference so small that it is approaches to zero. এবং এটা কি আমরা ম্যাথমেটিক্সে বলি কি limit del t tends to 0. Now if you apply this concept over this thing, you will have a precise idea about any observation or any quantity. এবং আমি যেটাকে লিখি, let me write in different color. So if I apply the concept of limit, that means limit del t tends to 0, del y del x, এটা আমি তো এখন টাইমটা এক্সপ্রেস করছি, সিম্বলিকে লিখেছি, এটা ইন্ডিপেন্ডেন্ট যেটা হবে সেটাই হবে, ঠিক আছে? আমরা একটা del x লিখি, x দিয়ে হয়তো টাইম বা যেটাই আমরা একটা ফর্মুলা এস্টাবলিশ করার চেষ্টা করছি। এরপর তুমি তোমার প্রয়োজন অনুযায়ী কি করে, যেমন y is a function of x, আর আমরা যদি ওখান থেকে ডিসপ্লেসমেন্ট is a function of time, velocity is a function of time, ঠিক আছে? So limit del x tends to 0, del y del x is equals to limit del x tends to 0, তারপর যেটা আছে সেটা তুমি লেখা ফাংশন অফ x প্লাস del x মাইনাস ফাংশন অফ x ডিভাইড বাই ফাংশন অফ x। এই যে কথাটা, এই কথাটাকে আমি যখন এক্সপ্লেন করছি কি, যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ব্যবধান বা ডিফারেন্স শূন্যের কাছাকাছি হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনের যে নেচারটা, সেটা কি আমরা নতুন একটা সিম্বল দিলে সেটা dy dx, ঠিক আছে? del y del x এটা এভারেজকে এক্সপ্রেস করে, আর dy dx কাকে এক্সপ্রেস করে? একটা তাৎক্ষণিক একটা মুহূর্তকে এক্সপ্রেস করে, ঠিক আছে? দ্যাট মিন্স কি dy ইজ আর অনেক বেশি সূক্ষ্ম। তো এই যে লিমিট del x টেন্ডস টু 0 del y del x, এটাকে সংক্ষেপে কি বলা হয়? dy dx। আর আমরা এটাকে কি পড়তেছি? আমরা পড়বো ddx of y, ddx of y। দ্যাট মিন্স you are trying to calculate the change of a dependent variable y with respect to the change of the independent variable x, ঠিক আছে? সেটাকে আমরা ddx of y এক্সপ্রেস করছি। এবং আমরা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ পড়াতে পৌঁছেছি, এইটা কি বলেছে? differentiation of any quantity like y with respect to x, ঠিক আছে? with respect to x কেন? কারণ y এর সাথে x এর সম্পর্ক আছে, y এর সাথে x এর কোনো সম্পর্ক না থাকে তাহলে কিন্তু তুমি এই ডিফারেন্সিয়েশনটা মেক করতে পারবে না। To determine the differentiation of any function, first of the thing that you must be sure that this quantity depends on the quantity with respect to which you are trying to calculate. That means if you are trying to calculate the change of the y with respect to x, that means y depends on x. If y doesn't depend on the x, then there will be no result. যার সাথে কোনো সম্পর্ক নেই তার ভিত্তিতে তুমি চিন্তা ভাবনা করো, কিন্তু কোনো আলোচনা হবে। আমাকে বলছে ওকে আই এম গিভিং অ্যান এক্সাম্পল। ফর মধ্যে তোমাকে একটা প্যাকেট দেন, যে প্যাকেটের মধ্যে হচ্ছে কি there are some chocolates, there are 10 chocolates you have in a packet. এবার তোমাকে বলে যে ওকে রান, তুমি হাঁটো বা দৌড়। এখন তুমি দৌড় আসার পর আমি বললাম যে কি তোমার চকলেটের কতটুকু চেঞ্জ হলো, কয়টা চেঞ্জ হয়ে গিয়েছে? তুমি যে আমার স্যার প্যাকেট তো যা ছিল তাই 10টাই আছে, ঠিক আছে। আমি কেন, তুমি না দৌড়াচ্ছো? আর তুমি বলছো স্যার দৌড়ালে কি চকলেটের সংখ্যা কমে যাবে না? তুমি যে দৌড়াচ্ছ এটার একটা অ্যামাউন্ট, তোমার এটাকে মেজারমেন্ট, আবার তোমার প্যাকেটের মধ্যে কিছু চকলেট ওটা মেজারমেন্ট, তাহলে কেন এটা চেঞ্জ হবে? তখন তুমি বলি স্যার দৌড়ের সাথে তো কোনো এই চকলেটের সংখ্যার কোনো সম্পর্ক নেই। কতটুকু টাইম ধরে দৌড়ানোর সাথে আমার ব্যাগের সম্পর্ক আছে, ত্বরণের হয়তো সম্পর্ক আছে, সময়ের সাথে সাথে আমার অবস্থানে পরিবর্তন হয়েছে সম্পর্ক আছে, কিন্তু কয়টা চকলেট প্যাকেটের মধ্যে এটা সম্পর্ক নেই। দ্যাটস দ্য থিং। দ্যাট মিন্স কি কারোর সাথে কারোর কোনো সম্পর্ক না থাকে তাহলে তার সাপেক্ষে কোনো পরিবর্তন এখানের মধ্যে হবে না, এটাকে আমরা তখন বলি যে কনস্ট্যান্ট, রাইট? সো আমরা যদি এখন
ডিফারেন্সিয়েশনের একটা মোটামুটি একটা হালকা সামারিতে চলে যাই, তাহলে বুঝতে পারবা দেখি। এবার চলো, আমি এতক্ষণ কনসেপচুয়াল ডিসকাশন করেছি, এবার আমাদের যেটা প্রয়োজন, যেভাবে যে আমরা এই চ্যাপ্টার মধ্যে ক্যালকুলাসকে পাবো, সেটা হচ্ছে আমি তোমাদের একটু আমরা অলরেডি পেয়ে গেছি। সেটা কি, যে ডিডিএক্স, এটি হচ্ছে কি ডিফারেন্সিয়াল অপারেটর। কি বলা হয়? ডিফারেন্সিয়াল অপারেটর। অপারেটর নিয়ে আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী আলোচনা আছে। আমি তারপর যেহেতু অপারেটর প্রশ্ন করে চলে আসছে, অপারেটর হচ্ছে যে কি একটা ম্যাথমেটিক্যাল সাইন, একটা ম্যাথমেটিক্যাল সাইন, যেটা একটা নির্দিষ্ট অপারেশন পারফর্ম করে, হুইচ পারফর্মস এনি পার্টিকুলার অপারেশন। আমি একটু তাড়াহুড়া করে লিখছি, বুঝতে পারবেন। যেমন আমি বলি যে কি রুট ইজ এন অপারেটর, যার কাজ হচ্ছে কি একটা স্কোয়ার নাম্বারকে তার অরিজিন নাম্বারে ব্যাখ্যা। ফর এক্সাম্পল 4 is the square of 2, so this is 2. ওকে, আবার যদি রিভার্সটা করি, এটা পাওয়ার বা ঘাত বা ইন্ডেক্স, যে 2 স্কোয়ার করলে কত হবে? 4 হবে। তারপর যদি তুমি দেখো যে log of 100 is equals to what? 2. Right, so log is an operator, logarithmic operator. Sine 30 degree is half. Here sine is an operator and it is a trigonometric operator, যে একটা অ্যাঙ্গেলের উপর অপারেট করে, স্কোয়ার রুট একটা নাম্বারের উপরে অপারেট করে, লগারিদম নাম্বারের উপর অপারেট করে, এবং ইউ নো দেয়ার আর লট অফ অপারেটরস ইন ম্যাথমেটিক্স। তো বেসিক্যালি আমি যেটা বলি যে অপারেশনটা করে সে অপারেটর, সে যার উপর অপারেট করে সে অপারেন্ট, অপারেন্টের উপর অপারেটর অপারেশন করে যেটা দেয় সেটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে? So here DDX is also an operator, I mean the differential operator, যার কাজ হচ্ছে যে কি x এর খুবই সূক্ষ্ম পরিবর্তনের জন্য, খুবই স্মলেস্ট ইনফাইনিটেসিমাল পরিবর্তনের জন্য সে আরেকটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, যে তার উপর ডিপেন্ডেন্ট, তার যে পরিবর্তনটা বা রেটটা সেটাকে সে কি ক্যালকুলেট করে, রাইট? সো এটাই তার সিম্বল, এবং এখানে যে ফাংশন অফ এক্সটা বলতে, ঠিক আছে, মিন্স ওয়াই বা ফাংশন অফ এক্সটা বলবে, এবং এটা ফলাফল পাওয়া যাবে। আমি কি বুঝতে পেরেছি? এটি হচ্ছে আমাদের ফার্স্ট lesson, first task in calculus, which is a differential operator বা ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন নামের মধ্যে কিন্তু তার পরিচয় লুকিয়ে আছে। ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্স বা পরিবর্তন, পার্থক্য, অন্তর, চেঞ্জ, ঠিক আছে। এবং ও কাকে এক্সপ্রেস করে? কোন একটা কার্ভের ঢালকে এক্সপ্রেস করে, স্লপকে এক্সপ্রেস করে, ঠিক আছে। সো আমি দেখুন, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আলোচনা মোটামুটি এখানে একটা লেভেলে আমি রাখছি। আমি একটা কিছু ফর্মুলেশন এবং আমাদের কিছু ইউজেস তোমাদের দেখাচ্ছি। ওকে, ওকে, সো let us consider x to the n, এটা একটা অ্যালজেব্রিক ফাংশন, ঠিক আছে। আমরা কি ওকে যদি ডিফারেন্সিয়েট করি, বেসিক্যালি y equals to x to the n, right? So ddx of y means actually what? ddx of x to the n, right? এবং যদি x to the n এরকম কোনো একটা ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে এটা ফর্মুলা হচ্ছে n x to the n minus 1। এগুলো কিভাবে এসেছে? এগুলো ম্যাথমেটিক্সে কিন্তু ডিটেইল এক্সপ্লেন করেছে, তো আমরা ওগুলো এক্সপ্লেন করব না, আমরা শুধু ইউজেসটা দেখব। সো ddx of x to the n equals to n x to n, এটা কিন্তু আমাদের খুব বেশি ইউজ করা হয়। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা একটু স্টপ হয়ে গিয়েছে।
সরি, টেকনিক্যাল প্রবলেম ছিল, সলভ করে দিচ্ছি। ওকে, সো এটা খুবই একটা বেসিক রুল। এরকম আরো অনেকগুলো রুল আছে। আচ্ছা, কোনো কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। এনি কনস্ট্যান্ট 0, এটা আমি অলরেডি বলেছি, যার সাথে কোনো সম্পর্ক নেই, কনস্ট্যান্ট মানে যার কোনো পরিবর্তন হয় না। তুমি তুমি তাকে বলছো হচ্ছে কি এটা ওর কোনো পরিবর্তন হয় না। তো যার পরিবর্তন হয় তাকে পরিবর্তনের চেষ্টা করার কোনো লাভ নেই, ঠিক আছে? সো যে নাকি যার যে সে ডিফাইন্ড সেট কি কনস্ট্যান্ট। সো ইফ ddx of 7, 7 is 7, 7 is a specific number, it is not 8 or it will not be 6, that means it has এটা একটা নির্দিষ্ট একটা মান। সুতরাং x না কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সাথে তার কোনো সম্পর্ক নেই, সো you will have a 0. So differentiation of any constant term is 0. And if you want to differentiate any function, like that's an example, that could be x to be n, but if you have another thing here like 7. So now 7 is not a constant, it is a coefficient. Coefficient generally যেরকম থাকে সেরকম থেকে চেঞ্জ হয় 7 ddx of, okay, ddx of e to the power x exponent x is e to the power x. Exponent function differentiation same thing from change হয় না, ddx of ln x logarithm is 1 by x. সবগুলোই কিন্তু ম্যাথমেটিক্যালি প্রমাণ করেই রেজাল্ট ডিরাইভ করা হয়েছে, এখন আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি। তোমরা ম্যাথমেটিক্স বইয়ের মধ্যে এগুলো প্রমাণগুলো দেখতে পাবে। ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রেও আমাদের বেশ কিছু ইউজ হয়, ddx of sin x equals to cos x, ddx of cos x equals to minus sin x. এবার ত্রিকোণমিতিতে আরো অনেকগুলো আমাদের ফর্মুলেশন আছে যেগুলো আমরা ডিরেক্টলি ইউজ করে থাকি। তুমি যদি দুইটা ফাংশনকে ডিফারেন্স করতে যারা নিজেদের মধ্যে কি আবার আরেকটা ম্যাথমেটিক্যাল রিলেশন তৈরি করেছে প্লাস অর মাইনাস, মানে u and v both are the function of x, and in that case this simply ddx of u plus or minus ddx of v, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রুলটা হচ্ছে ddx of uv, that u and v both are dependent on x, the function of x, আর এখানে তারা এক্সপ্লেনেশনের সাথে কিভাবে আছে একটা প্রোডাক্ট বা গুণাকার আছে, in that case u ddx of v plus v ddx of u, ঠিক আছে? এটা মনে রাখো। ডিভিশনের ক্ষেত্রে ddx of u by v, তার রুলটা হচ্ছে কি, তুমি ফার্স্টে নিচে v স্কয়ার দাও, নিচে যে আছে তাকে স্কয়ার করে ফেলো, ও কি ফার্স্টে কনসিডার করো ddx of u, এবার আর প্লাস হবে না মাইনাস হবে, u ddx of v, ঠিক আছে? এরকম আরো অনেক রুলস আছে, এই রুলসগুলো তোমরা একটু দেখে নিবে। আচ্ছা, আরেকটা রুলস না বলি, এটা একটু ইম্পর্টেন্ট। আমি এখানে তোমাদের যা দেখানো সবাই কাছে ফান্ডামেন্টাল রুল। ফান্ডামেন্টাল রুল না হয় যদি এখানের মধ্যে এডিশনাল কোনো কিছু থাকে তাহলে কিন্তু ক্যালকুলাসের কিছু নিয়ম আছে যেটা করা। যেমন ধরো আমি যদি এটা বলি যে ddx of x to the power n, এটা ফান্ডামেন্টাল, মানে জাস্ট x ফ্রি n এর পাওয়ার। যদি এটা এরকম হয় ddx of x to the power ln x, ঠিক আছে? এবার এটা মানে একটু কমপ্লিকেটেড হয়ে যায়, এটা আমি আরো ইজিতে যাচ্ছি। মনে করো আমি যদি বলি যে ddx of, I think that it will be better, I give a general example, ddx of that sin 3x, ddx of sin 3x, আমরা যদি ddx of sin x করি, sin x is cos x, বাট এখন sin 3x, তাহলে কি হবে cos 3x হবে, ঠিক না? কাজ কি শেষ? না, কাজ শেষ না। মেইন ফর্মুলা হচ্ছে কি x এর, বাট হিয়ার ইট ইজ নট x, 3x, বাট ফার্স্ট টাইম এটাকে x এর মতো মনে করি cos 3x দেখবো, কিন্তু যেহেতু এটা x না 3x, তো 3x কে আমাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। আমি জিনিসটা বুঝতে পেরেছি? অর্থাৎ কোন একটা জিনিস যতক্ষণ পর্যন্ত নাকি তার ফান্ডামেন্টাল অবস্থা না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কন্টিনিউ করতে হবে। যেমন cos 3x, so fine, so sin cos sin 3x মানে sin x, sin something equals to cos something, but something that যেহেতু পিওর x না, সো ওই 3x আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, আরেকবার ডিফারেন্সিয়েট করতে গিয়ে এখন কিন্তু x আর x হয়ে যাচ্ছে, সো আমাদের এখান থেকে স্টপ হয়ে গেল, সেজন্য cos 3x এখানে 3, তো কোএফিশিয়েন্ট থাকতেছে, আর x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হয়, ddx of x is what 1, ঠিক আছে? সো 3, that means 3 cos 3x, ঠিক আছে? যেখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ddx of এরকম আছে
মনে করো এখানে আছে যে কি cos x স্কয়ার, কি করবো? তো এটা কিন্তু ফাংশন অফ x তারপর স্কয়ার, রাইট? এটা কিন্তু কি হবে? আচ্ছা 2 cos x হবে, 2 নেমে আসবে 2 কিন্তু যেহেতু x না, তাই আমার কি করতে হবে? ddx অফ cos x করতে হবে, ঠিক আছে? anyway cos x is minus sin x, so it is minus 2 sin x cos x। এটা বুঝতে পেরেছো? আরেকটা এক্সাম্পল দিয়ে আমি এই অংশটুকু শেষ করছি। যেমন ধরো আমরা কিছু বলেছি যে কি ডিফারেন্সিয়েশন অফ e to the power x is e to the power x। এখন আমি তোমাকে এরকম একটা প্রবলেম দেই, ddx of e to the power ln x, তাহলে কি করব? ফার্স্ট অফ অল এটাকে e to the power x দিয়ে বিবেচনা করব, সেক্ষেত্রে এটা কোনো চেঞ্জ হবে না, রাইট? আমি দেখিয়েছি এখানের মধ্যে এক্সপোনেন্ট ফাংশন যেমন আছে তেমনই থাকে, কিন্তু x না, এটা তুমি কি করতে হবে? আবারও ddx of ln x is 1 by x is 1 by x e to the power x, ঠিক আছে? তো এরকম কিছু রুলস এখানের মধ্যে আছে, যেমন এই রুলসগুলো তোমরা একটু দেখে নিবা। তো আমি যদি একটু সামারি করি ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস, আমি হয়তো পরের স্টেপে তোমাদেরকে ইয়ে করবো, দেখবো। তো আমি যদি সামারি করি তাহলে হচ্ছে যে কি ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, ডিফারেন্সিয়েশন ফার্স্ট হচ্ছে কি ও কোনো একটা অবজারভেশনের একটা খুবই সূক্ষ্ম মানকে বোঝার চেষ্টা করে, যেটাকে আমরা নমুনা বলতে পারি, স্পেসিমেন। আর তুমি যখন বাজারে যাও, বাজারে গিয়ে যখন তুমি কিছু একটা প্রোডাক্ট কিনো, মনে করো তুমি চাউল কিনবা, তুমি যখন বাজারে গিয়ে চাউল কিনবে, ঠিক আছে? তো চাউলের বস্তার সবগুলো চাউল কি তুমি চেক করো? ধরো এখানে চাউলের বস্তা, তুমি তো সবগুলো চাউলকে চেক করো না, তুমি কি করো এখান থেকে একটা বা দুইটা চাউল নিয়ে তুমি দেখার চেষ্টা করো চাউলটা ঠিক আছে কিনা। দ্যাট মিনস কি ইউ আর taking a very small section, a small amount to get the idea of the whole thing. এটি হচ্ছে তোমার dx, ঠিক আছে? এটি হচ্ছে তোমার dx। আমি যদি এখানে চাউলকে দিয়ে x ধরে থাকি, তুমি যদি কারোর সাথে তুলনা করো, ফর এক্সাম্পল ধরো তুমি যদি আমি টাইমের সাথে তুলনা করতে চাচ্ছি, তার সেক্ষেত্রে তোমার টাইমকে তোমাকে মেজার করতে ডিটি, আর রেট যদি হিসাব করো তাহলে ডিএক্স ডিটি। এবং এই জিনিস থেকে এই জিনিসটা হচ্ছে কি এক্স এবং টি যে গ্রাফ, এক্স এবং টি গ্রাফের স্লোপ, গ্রাফের ঢাল, ঠিক আছে? তার মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে কি কোনো একটা ফাংশনের ঢালকে এক্সপ্রেস করে, বা স্লপকে এক্সপ্রেস করে ম্যাথমেটিক্যালি। আমরা কনসেপচুয়ালি বলি তাহলে ও আসলে একটা কোয়ান্টিটি বা রাশির পরিবর্তনের সাপেক্ষে আরেকটা রাশির পরিবর্তনের যে হার বা রেট, সেটা আমাদের কাছে এক্সপ্রেস করে থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি মোটামুটি আমাদের ডিফারেন্সিয়েশনের আলোচনা। তোমরা বইয়ের মধ্যে ছোট ছোট এক্সাম্পলস আছে, তোমরা সেগুলো দেখবে। আমি লাস্টে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করে আমি এই ডিফারেন্সিয়েশন পার্টটা শেষ করতে চাই। নেক্সট উইকে আমি চেষ্টা করবো যে ক্যালকুলাস ইন্টিগ্রেশনের উপর আলোচনা করা। তোমার একটা ফাংশন দিল s is a function of t is equals to 1 divided by 4 t to the power 4 plus 5t square minus 70 plus 2। দেখা দেয়া আছে given the first one। তোমার বলা হচ্ছে কি what is the velocity কিন্তু ডিসপ্লেসমেন্ট, রাইট? ডিসপ্লেসমেন্টের একটা একটা ইয়া দেয়া আছে এখানে, ইকুয়েশন দেয়া আছে। তোমাকে বলছে what is the velocity and acceleration after 2 seconds, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি তোমার কোনো একটা গাড়ি এখান থেকে যাচ্ছে, মনে করো এই যে গাড়ির সেই গ্রাফ, পথের যে গ্রাফটা তোমার টাকা বাঁকা পথে দিয়েছে, এবং এই পথটার একটা ইকুয়েশন তোমাকে দিল। ইকুয়েশনটা হচ্ছে কি নিশ্চয়ই টাইমের সাথে সাথে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো ডিসপ্লেসমেন্ট which depends on time and or the path of motion in the equation to 1 by 4 t square 4 plus 5 t square minus 70 plus 2। প্রশ্ন হচ্ছে what is the velocity and acceleration up to second, তুমি কি করবে? You know velocity is what? dt of s, right? dt of what? 1 by 4 t 4 plus 5 t square minus 70 plus 2। ডিফারেন্সিয়েট করি আমরা, এটা কত হবে? 1 by 4 তো আছে, 4t কি হবে, রাইট? 4টা নিচে নেমে আসবে আর একটা 1 মাইনাস হবে, প্লাস 5 into 2t minus 7 plus t 0। বুঝতে পারছেন যে p is a constant, yes it is minus 77 is coefficient আর t কে t রেসপেক্টিভ করে 1 হয়।
কত আছে বলো তোমাকে? টি কিউব প্লাস 10t মাইনাস 7। ওকে, এটা তুমি কি পেয়েছো? ভেলোসিটি পেয়েছো, ঠিক আছে? তাহলে বলো তো আফটার 2 সেকেন্ড ভেলোসিটি কত হবে? আফটার 2 সেকেন্ডস ভেলোসিটি কত হবে? 2 কিউব প্লাস 10 into 2 minus 7 equals to কত? 8, 28 minus 1, that means 21 meter per second. Clear? Similarly, তুমি যখন acceleration বের করতে চাবে, you want to find the acceleration. In acceleration is what? ddt of what? বলো v, rate of change of velocity. ddt of velocity কোনটা বলো তো? velocity এটা, this is the velocity. So put it here, t cube plus 10t minus 7. কত হবে বলো? t cube is 3t square plus 10, right? After 2 seconds, acceleration is what? 3 into 2 square plus 10 equals to 22 meter per second square. ঠিক আছে? সো এটি এখানের মধ্যে আমাদের আরো বিভিন্ন ধরনের হিসেব নিকেশ আসবে। বাট মূল জিনিসটা আমি তোমাদের বলার চেষ্টা করেছি যে কনসেপ্টটা কি, আর আমরা হচ্ছে যে কি এই চ্যাপ্টারে কিভাবে এটাকে ইউজ করব। মূলত এই চ্যাপ্টার মধ্যে আমরা এরকম কিছু ইকুয়েশন কি করব, ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে? সো আমি যখন প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো ডিসকাস করবো তখন আরো অনেকগুলো বিষয় তোমরা পাবে এবং তখন আলোচনা করলে বেটার হবে, ঠিক আছে? এখন আলোচনা করলে দেখা যায় কি হয় ভুলে যাবে, পরে আবার নতুন করে লিঙ্ক করতে হবে। এই জন্য আমি কিছু আলোচনা এখানে করছি না। যখন একসাথে কয়েকটা ভেরিয়েবল থাকবে সেক্ষেত্রে তোমাকে কিভাবে তুমি করবা, তোমাকে যে জিনিসটা বুঝতে হবে যে কোন ভেরিয়েবলটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? পরে আমি যে একটু ছোট্ট না বললি, আমি বলি ডিডি এক্স অফ এক্স ওয়াই জেড, এটা কি হবে? দেখো ডিডি এক্স অফ এক্স, দ্যাট মিনস কি এই ডিডি এক্স শুধু কাকে চিনবে? এক্স কে চিনবে, কারণ সে তাকে ডিফারেন্সিয়েট করবে যে তার সাথে কানেক্টেড। Y and Z is not connected here. X is connected with X. So except X, বাকি দুটো হচ্ছে কোএফিশিয়েন্ট। ddx কত হবে? X and equals to YZ. ঠিক আছে? ddx of YZ কত হবে? যদি Y এবং Z এর কোনো রিলেশন X এর সাথে না থাকে, এটা বুঝে। ঠিক আছে? তো এরকম টুকিটাকি আরো কিছু আলোচনা হয়তো আমরা যখন যে প্রবলেম ডিল করব তখন সেই আলোচনাগুলো পাবো। তো আশা করছি তোমরা মোটামুটি একটু ধারণা দিতে পেরেছো। তোমরা যদি টেক্সট বই দেখো, তোমরা যদি আরো রিলেটেড স্টাডি ম্যাটেরিয়াল তোমরা যদি দেখো, আশা করছি তোমাদের আইডিয়া আরো ক্লিয়ার হবে। তো তোমাদেরকে আমি আবার বলছি যে আমি কিন্তু আসলে তোমাদেরকে ক্যালকুলাস যেভাবে তোমরা বুঝবে ম্যাথমেটিক্স, আমি কিন্তু ওই অ্যাপ্রোচে যাইনি, যেহেতু ইটস নট অবজেক্টিভ এন্ড এই পরিসরে ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই আমি তোমাদের কিছু সাধারণ আলোচনা করেছি এবং কিছু অ্যাপ্লিকেশন এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো তারপরে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবে, মেসেজ করবে। আমি চেষ্টা করছি কি ইন্ডিভিজুয়ালি কিংবা কালেক্টিভলি অথবা ইন মাই নেক্সট ক্লাসেস আমি সেগুলোকে এক্সপ্লেন করার জন্য। তো আজকে আর না পারাই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পর্যন্ত থাকলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়ব, ঠিক আছে? তো আমি শেয়ারটা ক্লোজ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। শীঘ্রই ইন্টিগ্রেশন নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।